দুটো ঘটনা আমরা প্রতিবেদন আকারে প্রচার করেছি। প্রথমত হচ্ছে এনসিপি এবং জামাতে ইসলামী তারা খুব শীঘ্রই, এটা বলা যেতে পারে তাদের ভাষ্যমতে রোববার বা সোমবার তারা জোটবদ্ধ হওয়ার ঘোষণাটা দিয়ে দেবে। এবং আমরা সন্ধ্যার পরে খবর পেয়েছি গণ অধিকারের পরিচিত মুখ রাশেদ খান তিনি পদত্যাগ করেছেন, ধানের শীষে তিনি প্রতীক নিয়ে লড়বেন। এবং নুরুল হক নূর ব্যাখ্যাও দিয়েছেন, তিনি বলেছেন রাজনৈতিক কৌশলগত কারণে তিনি এই কাজটি করেছেন। আমি শুরুতে মোহাম্মদ আব্দুল সালাম আপনার কাছে ছোট একটি মন্তব্য জানতে চাই। রাজনীতির মধ্যে আমরা কি এটা চমক হিসেবে ধরবো নাকি নতুন কোনো কৌশলগত পরিকল্পনা হিসেবে ধরবো? রাজনীতিবিদ হিসেবে আপনার একটা অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ। জি, সবসময় আমার টার্মে খালি ছোট হয়ে আসে। না, এবার 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 থাকবে বড় করে। জি, সে সময় সময় হলো না। একটা বিষয় হলো যে সবচেয়ে বড় কথা যে সময়টা কোন সময় আমরা পার করতেছি, এই সময়টাকে যদি আমি বিশ্লেষণ করতে পারি এবং সময় অনুযায়ী যদি আমি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমি সামনের দিকে এগোতে পারবো। আর যদি সময়টাকে আমি প্রথম বিশ্লেষণ করতে না পারি, তাহলে তো আমি স্বাভাবিক একটা বন্ধাত্মর দিকে চলে যাব। এখন দেশটা কিন্তু এখন পর্যন্ত আমরা গণতন্ত্রটা ফিরে পাইনি, একটা ট্রানজিশনাল পিরিয়ডে আমরা চলছি। কাজে এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা দরকার যে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি আমরা দীর্ঘদিন, এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে আমাদেরকে অনেক জীবন দিতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, এবং দেশেরও অনেকটা সময় অনেকগুলো বছর চলে গেছে। কাজে এখন যদি মোটা দাগে বলতে চাই যে আজকে গণতন্ত্র বলি বা দেশটা বলি, এটা একটা পোস্টমর্টম এখন আছে। এখন যদি সত্যিকার অর্থে ডাক্তাররা বা রাজনীতিবিদরা এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে পরবর্তী মানে ওই পোস্ট অপারেটিভ থেকে বের হয়ে আসবে একটা বিকলাঙ্গ কিছু। কাজে এই সময় সিদ্ধান্তটা সবাইকে যেটাই নিতে হবে খুব ভেবেচিন্তে নিতে হবে, এবং কোনোভাবেই মানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। সেই কারণে বলবো যে দেখেন আবার বারবার ঘুরে ঘুরে শহীদ জিয়ার নামে চলে আসে। কারণ শহীদ জিয়া এমন একটা সময় রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন, এবং রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরে তিনি কিন্তু সমগ্র জাতির সামনে একটা আশার প্রতীক হিসাবে দাঁড়িয়েছিলেন মাত্র 3.5 বছরের মাথায়। তা আমার এখন আমাদের তারেক রহমানের সামনে তার পিতার সেই লেসনটা আছে, সেটাকে যদি সে ফলো করে, তাহলে আমার মনে হয় অন্য কোনো দিকে আর তাকানো খুব একটা তার দরকার পড়বে না। যদি তার বাবার থেকে সেই শিক্ষাটা নেয় যে কি ওই অবস্থায় তিনি গণতন্ত্রটা কিভাবে ফিরিয়ে দিয়েছেন, যখন দেশের রাজনীতিটাই ছিল না, এক দল বাকশাল কায়েম করা হয়েছিল, সেখান থেকে তিনি আবার কিভাবে বহুদলীয় রাজনীতিটা ফিরে আনছেন, তাই না? যে জায়গায় গুম খুনের রাজত্ব ছিল, সেখান থেকে তিনি কিভাবে গণতন্ত্রটাকে ফিরে আনছেন। এখন সবচেয়ে বড় কথা হলো যে গণতন্ত্রটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এবং রাজনীতিটা যদি প্রকৃত অর্থে রাজনীতিবিদদের হাতে সেটা যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এবং রাজনীতির চর্চাটা যদি আসলে মানে বাধাহীন আমরা যদি করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎটা আমরা সুন্দর করতে পারবো। এখানে কি ছোট করে একটা বিষয় একটু মানে আপনার অভিজ্ঞতা থেকে একটু ব্যাখ্যা করবেন? মানে এটা মানে এনসিপি জামাতের জোট হওয়া, ভোটের আগে জোট তৈরি হবে এরকমটা আমরা দেখেছি, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এটা থাকে। কিন্তু মানে সব ধরনের জোটের উদ্দেশ্যটা কি গণতন্ত্র পুনরুদ্ধারের যে মানসিকতা সেটা নিয়েই থাকে নাকি ক্ষমতার জন্যও থাকে? না, এগুলো দুইটাই থাকে। ওইটা আপনার যেটা বললেন, এখানে তো স্বাভাবিক প্রথমত তো মানে ক্ষমতার যাওয়ার জন্য এখন যে সমস্ত জোট হবে, সেই সমস্ত জোট তো অবশ্যই তারা মানে কিভাবে তাদের সিট সংখ্যা বাড়াতে পারবে, তারা কিভাবে ক্ষমতায় যেতে পারবে, সেটা মাথায় রেখেই তারা করার জন্য চেষ্টা করবে। তবে সবটাই যে কার্যকর হবে সেটা তো ঠিক না, কারণ বাংলাদেশের জনগণ কিন্তু খুবই রাজনৈতিক সচেতন। এখন এই কারণে জনগণ কিন্তু কখনো ভুল করে না। আমরা রাজনীতিবিদরা বা একটা ক্লাস হয়তো ভুল করতে পারে, কিন্তু জনগণ কখনো ভুল করে নাই। সেই অতীত থেকে সে 69, 70, 71, 75, মানে তারপরে এর পরবর্তী 90, তারপরে 24, কখনো কিন্তু জনগণ ভুল করে নাই। এই কারণে বলবো যে এখন যেহেতু নির্বাচনের সময়টা আসছে, এখন সবচেয়ে বড় যেটা দরকার যে আমাদেরকে নির্বাচনটাকে করা। এই নির্বাচনটাকে যদি আমরা করতে পারি, তাহলে অন্তত গণতান্ত্রিক একটা
প্রসেসের মধ্যে আমাদের যাওয়ার একটা সুযোগ হবে। আর নির্বাচনটাই যদি আমাদের মধ্যে বিভিন্ন কারণে ব্যাহত হয়, তাহলে জি। কিন্তু নির্বাচন আমাদের গণতান্ত্রিক প্রসেসটাকেই আমরা ফিরে পেতে আমাদের আরো পিছিয়ে যাবে, রাষ্ট্রটা আরো পিছিয়ে যাবে। কারণ এই মুহূর্তে আমি যেটাই করি না কেন, জোট করি বা আমি আন্দোলন করি বা আমি কথা বলি, সবকিছুর মধ্যে একটা জিনিস থাকতে হবে যে অন্তত মানে নির্বাচনটাকে যাতে আমি সুষ্ঠু করতে পারি, সুন্দর করতে পারি, একটা গ্রহণযোগ্য করতে পারি, এবং সেই নির্বাচনটা যাতে ভালোভাবে হয়। আপনি যতই বলেন না কেন, পুলিশ বলেন, আর্মি বলেন বা আদার্স রাষ্ট্রীয় শক্তি বলেন, সবগুলোকে ব্যবহার করলেও হবে না যদি জনগণকে এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকে যদি আমি সত্যিকার অর্থে সেভাবে উদ্বুদ্ধ করতে না পারি। আমাদের মধ্যে যদি খারাপ চিন্তা থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে ভালো কিছু করা সম্ভব হবে না। সেই কারণে সবার মধ্যে আজকে সেই ইনিশিয়েটিভটা আমাদের লাগবে যে আমরা নির্বাচনটা যাতে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই মুহূর্তে অন্তত সবাই যে দেখেন, আমরা যখন নির্বাচনের কথা বলছি, আমরা যখন 5ই আগস্টের পরে সরকারের কাছে বলছি একটা রোড ম্যাপ দেন, আপনি কতদিন সময় চান, কি কি সংস্কার করতে চান, নির্বাচনটা কবে করতে চান, বিচারটা কিভাবে করবেন, এই পর্যন্ত কিন্তু সেই রোড ম্যাপটা দেন নাই। আর আমাদের সেই সময় নির্বাচনের কথা আজকে আপনারা চিন্তা করে দেখেন, যদি 6 মাস বা 1 বছরের মধ্যে যদি নির্বাচনটা হয়ে যেত, আজকে রাষ্ট্রের যে অবস্থা, আজকে অর্থনৈতিক যে অবস্থা, আজকে সামাজিক যে অবস্থা, এই অবস্থার চেয়ে নিশ্চয়ই ভালো ছিল আমরা। হ্যাঁ, একদম। তারপর মানে জুলাই মানে স্পিডে যেটা আসলে 5 আগস্টের পর থেকে বারবার বলা হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ সংস্কারগুলো তাড়াতাড়ি শেষ করে একটা নির্বাচন দেওয়া, কারণ অনেক সিদ্ধান্ত আসলে নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়াটা প্রয়োজন। আমি একটু সালাম ভাইকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, ছোট করে। জি। যে আমরা অন্তর্বর্তীকালীন যে সরকার, এটার তো রাজনৈতিক কোনো চরিত্র ছিল না, তত্ত্বাবধায়ক সরকারও ছিল না, জি। এবং রাজনৈতিক দলগুলোর যে এথিক্যাল সাপোর্ট, এটাই ছিল বলতে গেলে ভিত্তি। তাহলে আপনারা তখন মানে অতি দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরতটাকে গুরুত্ব কম দিয়েছেন বলে কি এখন মনে হচ্ছে না? কারণ আপনারা তো সংস্কারকে অ্যালাউ করেছেন, এবং অজস্র সংস্কারের পথে বাংলাদেশ হাঁটতে হাঁটতে তারা যদি ক্লান্ত না হতো, তাহলে তো সংস্কার আরো 2-3 বছর চলতো। এটা এটা আপনি যথার্থই বলছেন। উত্তরটা, আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু আপনার ইসের মাঝে আছে। আমরা কিন্তু সে সময় এই কথাটাই বলছি যে আজকে আপনি সংস্কার দেখেন, আমরা তো একটা 31 দফা একটা সংস্কারের জন্য আমরা দিয়েছিলাম, সেটা যখন ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, কিন্তু সরকার আসার পরে কিন্তু সেটা একবার অন্তত ঘেটেও দেখলো না। এর জন্যই সে সময় আমরা এই কথাটাই বলছিলাম যে যত সময় যাবে তত, কারণ একটা ফ্যাসিবাদের মাথা আমরা বিদায় করতে সক্ষম হয়েছি, কিন্তু ফ্যাসিবাদের অন্য অংশগুলো তো সবই সমাজে তারা বহাল তবিয়তে আছে। এই জন্য তাদেরকে বহাল তবিয়তে রেখে আপনি একটা শান্তিপূর্ণভাবে সবকিছু ভালো একটা দিকে নিয়ে যাবেন, গণতন্ত্রটাকে ফিরে আনবেন, নির্বাচনটাকে সুন্দরভাবে করে ফেলবেন, এই আশা করাটাই তো বোকামি। সেই কারণেই তো আমরা সেই জিনিসটা সেই সময় থেকে বলে আসছিলাম। কিন্তু সেই সময় দেখেন, সেই সময় এই সরকারও কিন্তু বলছে, আরে রাজনীতিবিদরা 50 বছরে কিছু করতে পারে নাই, এই রাজনীতি আমাদেরকে অনেকে চায় 5 বছর থাকি। অর্থাৎ তাদের কথায়, তাদের ভাবভর্তি কিছু কিছু কথায় এমন ভাবে প্রতিপক্ষ রাজনীতিবিদদের তারা প্রতিপক্ষ বানিয়ে ফেলছিল। তারপরেও কিন্তু আমরা বলছি যে না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা চাই এসব, যেমন আমরা এখনো চাই যে এই সরকারটাকে সফল হতে হবে। সফলটা হলো তখনই যদি সে একটা গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ, একটা সুন্দর একটা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে সে দায়িত্বটা অর্পণ করে যেতে পারে। আমি এখানে যেন আব্দুল সালাম একটু থামেন, বোধহয় বক্তব্যটা একটা ধারণা আমরা পেয়ে গেছি, এইখান থেকেই জন্ম নেয় কিনা। আবুল হাসান রুবেল, একটা বিষয় একটু স্পষ্ট হতে চায়, মানে এনসিপি এবং জামাত ইসলামী জোট হবে, তারা মোটামুটিভাবে সেই প্রস্তুতি নিয়ে ফেলেছে, এবং আমাদের একটা বিশেষ প্রতিবেদন প্রচার হয়েছে এবং সেখানে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে এটা রোববার বা সোমবার 28 বা 29 তারিখে এটা ঘোষণা তারা দিয়ে দেবেন। ঠিক আছে, কিন্তু যে বক্তব্যটাকে দেয়া হলো সেটা হচ্ছে যে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি একসাথে একটা জোট তৈরি করতে যাচ্ছি। এটা শুধু এই দুটো দলের জন্য না, যে কোনো দলের ক্ষেত্রে আসলে এই বক্তব্যটাকে কতটা গ্রহণযোগ্য হিসেবে আপনি মনে করেন যে আমরা জুলাইয়ের পক্ষের শক্তি তাই জোট তৈরি করবো? কারণ আমি তো দেখতে পাচ্ছি যারা এখানে আছেন রাজনীতির মাঠে, ঐক্যমত্য কমিশনের ছাতার নিচে যারা ছিলেন, প্রত্যেকেই তো জুলাই যোদ্ধা, জুলাই অভ্যুত্থানে অংশীদার। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আমার সহ আলোচকদের এবং আপনাদের সকলকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। প্রথমত আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এরকম কথা যদি তারা বলে থাকেন, মানে সেটা খুব সুস্পষ্টভাবে আমি বলতে চাই যে এটা হচ্ছে আসলে জুলাইকে ধারণ না করার একটা কথা।
জুলাইকে নিয়ে পক্ষ বিপক্ষ সৃষ্টি করার একটা প্রচেষ্টা, যেটা আসলে এই জুলাই আন্দোলনে আসলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এখানকার সমস্ত ধরনের মানুষ, সমস্ত দলের মানুষ এবং বিভিন্ন শ্রেণী, ধর্ম, পেশা, লিঙ্গ, বর্ণ, সমস্ত ধরনের মানুষ আসলে যুক্ত হয়েছিলেন এবং এক ধরনের জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। এই জাতীয় ঐক্য গড়ে উঠেছিল বলেই আসলে ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে। এবং আমরা দেখছি যে যদি এটা মানে তারা বলেন তাহলে সেটা হবে হচ্ছে এটা আসলে সুস্পষ্টভাবে একটা আস ভার্সাস দেম, অর্থাৎ আমরা এবং তারা হচ্ছে আদার এবং তারা হচ্ছে শত্রু, এইরকম যে বিভাজন, এই বিভাজন আমরা মানে আওয়ামী লীগ আমলে দেখেছি। এই বিভাজনেরই আরেকটা নতুন রূপ তারা হাজির করছেন, এটা বলা যায় খুব নিঃসন্দেহে। মানে এই ধরনের যে বিভাজনের জায়গা থেকে আসলে আমাদেরকে বের হয়ে এসে একটা জনগণের ভেতরকার যে ঐক্য, সেই জনগণের ভেতরকার ঐক্যটাকে অটুট করা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটার জন্যই আসলে আমাদের কাজ করা দরকার। এবং এই ধরনের বিভাজনের রাজনীতি আমাদের দীর্ঘ সময় ধরে আসলে যেভাবে ফ্যাসিবাদের কবলে আটকে রেখেছিল, যেভাবে আমাদের সমস্ত অর্থনীতির উপরে কয়েকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল, যেভাবে রাজনীতিকে নির্বাসনে পাঠিয়েছিল, যেভাবে পুরো ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সেটা আমাদের খুব চাঞ্চল্যমান স্মৃতি। ফলে এই জায়গায় নতুন করে কোনো যদি এইরকম বিভাজনের জায়গা তৈরি করা হয়, এবং সেটা হবে আসলে খুবই জুলাইয়ের সাথে এক ধরনের বিশ্বাসঘাতকতা, এটা আমি মনে করি। এবং অবশ্যই এটা আসলে কাম্য না। শামসুল হক এটুকু কিছু যুক্ত করবেন? এই জুলাইয়ের ব্যাপারটা নিয়ে কিন্তু বারবার কথা হয়েছে, এবং এখন যে কথাটি আজকে এনসিপির একজন নেতা থাকলে বিষয়টা আরো ক্লিয়ার হতো। হ্যাঁ। যেহেতু গণসংহতি আন্দোলন, আপনারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাদের যে সংস্কার বিষয়ক যে আলোচনাগুলো, কমন টেবিলে যে আলোচনাগুলো, ওখানে এই জুলাই চেতনা নিয়ে ঐক্য বিনষ্ট করা অথবা বিভক্তি করা, এই বিষয়গুলো কি আপনাদের কমন টেবিল টকে কখনো আলোচনায় স্থান পেয়েছিল কিনা, অথবা অ্যালার্ট দেওয়া হয়েছিল কিনা? সরি, এটা অবশ্যই আলোচিত হয়েছে এবং বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে। আসলে আমরা প্রথম থেকে বারবার, এমনকি সরকারের সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনায় বলেছি, সরকারের সাথে আলোচনায় বলেছি, এবং এখানে আমরা একটা প্রস্তাব করেছিলাম যে জুলাইয়ে অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা রাজনৈতিক পরিষদ মতো গঠন করা, যা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এক ধরনের সহায়তা করবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে আসলে কোনো বিশেষ পক্ষের না হয়ে যান, সেটার জন্য এটা আমরা প্রথম থেকে প্রস্তাব করেছিলাম। এবং ঐকমত্য কমিশনে এটা বারবার আমরা বলেছি যে আসলে ঐকমত্য, এই রাজনৈতিক ঐকমত্যটাই হচ্ছে যে কোনো ধরনের আমরা পরিবর্তন করতে চাই না কেন এই দেশের, তার ভিত্তি হচ্ছে এই ঐকমত্য। এইটা যদি ভেঙে যায় তাহলে আসলে দেশে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা যা যা বলা হচ্ছে, এটা কোনোটাই আসলে সম্ভব হবে না। এবং এটা অসম্ভব করে তোলাটার রাজনীতি হচ্ছে আসলে বিভক্তির রাজনীতিকে উস্কে দেওয়া। ফলে এইটা আমরা বারবার করে বলেছি। ছোট্ট সাপ্লিমেন্ট আছে, যদি আপনাদের আলোচনা এসে থাকে তাহলে স্বাধীনতার পরে যে জিনিসটা দেখা গেছে যে সারা জাতি করেছে, যুদ্ধ করেছে নিজ নিজ জায়গা থেকে, কিন্তু নেগেটিভ যেটা সেটা কিন্তু ভাগ করে দিয়েছিল, এবং ফলে অসংখ্য হাজার হাজার মুক্তিযোদ্ধা কিন্তু সরকারের হাতে, যেই সরকার নিজেও মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক ছিল রাজনৈতিকভাবে। তাহলে যেটা হয়েছে এখন, যেটা এই সময় বিশেষ করে একবিংশ শতাব্দীতে এসে পলিটিক্স অফ ন্যারেটিভস, মানে ন্যারেটিভের রাজনীতি, তাহলে আপনার দল কি মনে করছে, এটা কি তাহলে ন্যারেটিভ আকারে দাঁড় করিয়ে সামনে ওরকম একটা বিভাজনের দিকে আগাচ্ছে? ধন্যবাদ। আমরা এটা প্রথম থেকে মানে আসলে ৭১ প্রশ্নেও এটা আমরা বলেছি যে ৭১-এ এখানকার মানুষের ভেতরে যে ঐক্য গঠিত হয়েছিল, সেই ঐক্যকে ব্যবহার না করে বরং একটা নির্দিষ্ট দলের এখানে পুরোপুরিভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং ইতিহাসের বয়ানের উপরেও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, এইটা আসলে আমাদের দেশকে এমন ভাবে পিছিয়ে দিয়েছে। জনগণের যে অগ্রণী ভূমিকা, সেটাকে যেভাবে আসলে নস্যাৎ করা হয়েছে, এবং জনগণের অগ্রণী ভূমিকাকে নস্যাৎ করে কোনো একজন বিশিষ্ট ব্যক্তি কিংবা দল, তার উপরে সমস্ত কৃতিত্ব যেভাবে দেওয়া হয়েছে, তা এই দেশের যে সাধারণভাবে মুক্তিযুদ্ধের পরে যে বিকাশ হওয়ার কথা ছিল, সেই বিকাশকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশে একটা নানান ধরনের, আপনারা জানেন যে একদলীয় শাসন হয়েছে একটা দীর্ঘ সময় ধরে, আমাদের এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা গঠিত হতে পারেনি। এই সমস্ত কিছুর মানে মূলে আসলে আছে সেই বিভাজনটা।
এবং এখনো যদি আসলে এই ধরনের বিভাজনের রাজনীতি সামনে নিয়ে আসা হয়, আমি খুবই মানে সামনে একটা খুবই খারাপ সময়ের মানে আশঙ্কা দেখি। এই বিভাজনের রাজনীতিটা কোনোভাবে যদি জয়ী হয়, এই বিভাজনের রাজনীতি যদি বাংলাদেশকে আবারও নতুন করে আরেকটা মানে খাদে ফেলে দিতে পারে, তাহলে আসলে এটা খুবই মানে আমাদের, আমি বলবো যে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে এটা পরিপূর্ণভাবে বিপরীত। এবং এই জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে এই দেশকে একটা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ করা, এর ভেতর দিয়ে নতুন জায়গা তৈরি করা, এই যে আস ভার্সাস দেম পলিটিক্সকে বাদ দিয়ে আমাদের একটা গণতান্ত্রিক সহনশীলতার রাজনীতিকে আসলে প্রতিষ্ঠিত করা, একদম মানে এই বিষয়টা নিয়ে তো এত বড় একটা অভ্যুত্থান হলো, এবং কিছু মৌলিক বিষয়ে সবারই একটা ঐক্যমতে থাকা প্রয়োজন, যেটা একেবারে আদর্শিক জায়গা। কিন্তু রাজনৈতিক মতাদর্শ ভিন্নতা হতেই পারে, সেটাও একটা গণতান্ত্রিক সৌন্দর্য বটে, কিন্তু সেই মৌলিক জায়গাটা যখন আলাদা হয়ে যায় তখন আসলে বিভাজনটা তৈরি হয়। এই জায়গাটার একটা সমাধানের পরামর্শ যদি দিতে পারেন অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিল, কারণ এই সমস্যাটা একটা দীর্ঘ সময় বাংলাদেশ গেছে, নতুন করে যেন সেই জায়গাটাতে না যেতে হয়, কি করণীয় ছোট করে? জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, যথার্থই বলেছেন। আসলে আমরা যে দেখেছি স্বাধীনতার পর মুক্তিযুদ্ধকে কিভাবে একটা দল নিজেদের সম্পত্তি বানাতে চেয়েছে, এবং তখনই কিন্তু এই রাজনৈতিক কনফ্লিক্ট, পলিটিক্যাল কনফ্লিক্ট গুলো আমরা দেখেছি। নিজেদের সম্পত্তি ভাবা এই স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে একইভাবে আমরা যদি দেখি এই জুলাই আন্দোলনকে কেউ নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করে, তখনই কিন্তু সমস্যাটা সেখানে হয়। কারণ এই সম্পত্তি ভাবাটা হচ্ছে এই মুভমেন্টটাকে, এই আন্দোলনটাকে নিজে ক্যাপিটালাইজ করে এটার বেনিফিট গুলো নেওয়া। আমি স্পষ্টত যে কথাগুলো বলতে চাই, 52-র যে ভাষা আন্দোলন ছিল, এটা সবার আন্দোলন ছিল, বাঙালিদের পূর্ব পাকিস্তানের আন্দোলন ছিল, এবং সে আন্দোলনের সাথে সবাই সহানুভূতি সম্পৃক্ত ছিল। একইভাবে 71 সবার আমি বলছি যারা রাজনৈতিক ভাবে বিরোধিতা করেছে তারা বাদে, এবং একইভাবে জুলাইয়ের আন্দোলনে এই ফ্যাসিস্টরা বাদে সবাই কিন্তু, আপনি দেখেন এই তরুণদের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, পরবর্তীতে কিন্তু সবাই এই আন্দোলনের সাথে সহযোগিতা করেছে, সম্পৃক্ত ছিল রাজনৈতিক দলগুলো, আপাময় জনসাধারণ এবং খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সবাই। এই অনেকটা যদি চলে আসে যে না, এটা আমাদের সবার অ্যাচিভমেন্ট, এটাকে নিয়ে যদি রাজনৈতিক ধারা হয়, তখন স্বাভাবিকভাবে ওই প্রশ্নটাই থেকে যায়, যেটা আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সেটা করেছে। এখন যদি কেউ করতে চায়, আলটিমেটলি তার অবস্থা কিন্তু সেরকমই দাঁড়াবে। আমি আসলে এই জায়গাটাতে এসে একটা বিরতিতে যাব, কিন্তু আমি বলছিলাম বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম কিন্তু তার আর একটা বড় পরিচয়, যেটা আমরা সবাই জানি, তিনি একজন মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ভিন্ন ন্যারেটিভ তৈরি করে এই যুদ্ধটাকে একটা নির্দিষ্ট দলের অংশ হিসেবে পরিচয় দিয়ে তরুণ প্রজন্মের কাছে সেটা যুগের পর যুগ ধরে নিয়ে যাওয়া, এবং তার কি কুফল হতে পারে সেটা আমরা সবাই দেখেছি। মুক্তিযোদ্ধা হিসেবে আপনি নিজে যখন দেখেন, আপনার সেই যুদ্ধের সময়টা পার করার পর সেই মুক্তিযুদ্ধ নিয়েই আলাদা করে পরিকল্পিতভাবে একটা রাজনীতি হচ্ছে, এবং যার পরিণতি ঠিক আজকে আমরা দেখতে পেলাম। এই জায়গাটা নিয়ে বলবেন, মানে জুলাইটা নিয়েও যেন এই রাজনীতি না হয়, সেই জায়গাটা আসলে কিভাবে শক্ত করা প্রয়োজন। এবং আমি জানি শামসুল লিটন আপনারও কিছু প্রশ্ন আছে। আমার একটাই প্রশ্ন সালাম ভাইয়ের কাছে, যে আমরা যদি অতীতটা ভালো মতো বুঝতে পারি, তাহলে বর্তমানে ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। সাংবাদিকদের না, আমি রাজনীতিদের কথা বলছি। আমরা তো মিডিয়েট করছি, তুলে ধরছি ইস্যুগুলো। সেদিন মুক্তিযোদ্ধারা 11টি সেক্টর এবং 3টি বিশেষ ফোর্স ছিল, তারা দেশে যুদ্ধ করেছেন, এবং অনেক শরণার্থী শিবির থেকে বর্ডারগুলোতে এসে যুদ্ধ করেছেন বিভিন্ন ইয়ে থেকে। তাহলে সেই যোদ্ধারা কেন সেদিনের পলিটিক্যাল পরিস্থিতির যে নেতৃত্বটি নিতে পারলেন না? এবং এখন সেই প্রশ্নটি প্রাসঙ্গিক এই কারণে, যেহেতু যুদ্ধ পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছিল আমরা জানি ইতিহাস থেকে, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার কাছ থেকে আজকে একটা ব্যাখ্যা যদি আমরা ছোট করে শুনি, মুক্তিযোদ্ধারা কেন, কারণ বিজয়ীরা তো ইতিহাস রচনা করে, বিজয়ীরাই পরবর্তী শাসন অথবা দিক নির্দেশনা তৈরি করে। সেদিনের বিজয়ীরা কেন জাতিকে সেই দিক নির্দেশনা, ঐক্যের দিক নির্দেশনা দিতে পারলেন না? ধন্যবাদ আপনাকে। এটা আমি সংক্ষেপে যদি অল্প কথায় বলতে চাই, তাহলে মুক্তিযুদ্ধটা যদি আরো কন্টিনিউ করতো,
তাহলে মুক্তিযুদ্ধের নেতৃত্বটা কিন্তু আপনি যারা বললেন মুক্তিযোদ্ধাদের হাতেই থাকতো। তাহলে তাহলে যুদ্ধ পরবর্তী সময় দেশ স্বাধীন হওয়ার পরে আর আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো যেত না। কাজে আমি যদি শর্টকাট মুক্তিযুদ্ধের পথে নিয়ে আসার একটা ফর্মুলার কথা বলি তাহলে নিশ্চয়ই ভুল হবে না। তো যাই হোক, এটা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। তবে এতক্ষণ যে আলোচনাটা হচ্ছিল সেই আলোচনায় আমি ফিরে যেতে চাই। সেটা হলো যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে এবং ব্যবসা করার কারণেই কিন্তু দেশটাকে তারা ধ্বংস করেছে। যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, দেশ স্বাধীন হওয়ার পরে তারা শুধু আওয়ামী লীগ আর শেখ মুজিব, এর বাইরে আর কিছুই দেখে নাই। তারা আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগ না করলেই রাজাকার। এই অবস্থায় দেশটাকে ভাগ করে ফেলছিল। ভাগ করার কারণে আমরা দেখেছি যে কিভাবে এই দেশের মানুষ একটা দুর্ভিক্ষ আমরা দেখেছি, মানুষ না খেয়ে মারা গিয়েছে, অর্থনৈতিক কি অবস্থা দাঁড়িয়েছিল সেটা আমরা দেখেছি। এবং তার ফলশ্রুতি হিসাবে কিন্তু ৭৫ ঘটেছিল। কিন্তু সেই ৭৫-এ সেই স্পিডটাকে আমরা বেশি দিন ধরে রাখতে পারি নাই। বলে পরবর্তী পর্যায়ে আবার ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ করে দিয়েছে আমাদের মধ্যেই কিছু ভুল রাজনৈতিক কারণে। আজকেও বলবো যে এতগুলো বছর, মনে করেন ৯০ আবার সেই অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরবর্তী সময় কিন্তু রাজনৈতিক দলগুলো সেটাকে ধরে রাখতে পারে নাই। একটাই কথা যে আমরা সবাই বলি যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার, কিন্তু আমরা কেউ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতাম তাহলে আওয়ামী লীগের ওই শেখ মুজিবের পরে হাসিনার কিন্তু এই পরিণতি হতো না। আবার যদি ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আজকে যে নতুন কথাটা আসতেছে যে জুলাইয়ের অভ্যুত্থানের ধারক বাহক হিসেবে নিজেদের কারা দাবি করতে চায়, তাহলে একই পথে আবার জুলাইটাকেও নস্যাৎ করার জন্য কিন্তু এটা একটা খণ্ডিত একটা ব্যবস্থা বলে আমি মনে করি। এখন সবচেয়ে বড়, আমি যেটা প্রথমে বলছি, যে এখন জাতীয় ঐক্যটা আমাদের খুব বড় দরকার। জাতীয় ঐক্যটা যদি ধরে রাখতে না পারি তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে পারবো না। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে না পারলে আবার এইরকম আরেক জুলাইয়ের অভ্যুত্থানের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। বারবার কি আমরা শুধু এটাই করে যাব? ৭১-এর যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেই সময় তো একটা স্বপ্ন ছিল। সেই সময় নর্ডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম যখন আমি যুদ্ধে যাই। তখন একটা স্বপ্ন ছিল যে আমার দেশ আমার হবে, কবে ঢাকায় ফিরে যাব, ফ্যামিলির কাছে ফিরে যাব, ঢাকা শহরে আর মিছিল হবে না, মিছিলে আর গুলি হবে না, পল্টন ময়দানে আর জনসভার প্রয়োজন হবে না। একটা তরুণ বয়সে সেই স্বপ্নটা আমার ছিল, কিন্তু সেই স্বপ্নটা তো ধূলিসাৎ করে দিল যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বের কথা বলে ক্ষমতায় আসীন হলো, তারাই কিন্তু সেটাকে ধূলিসাৎ করে দিল। এই জন্য মুক্তিযুদ্ধটা যদি আরো দীর্ঘায়িত হতো তাহলে কিন্তু তাদের আর ক্ষমতায় আসার হ্যাঁ, এবং সেই পরিণতি কি হয়েছে সেটা তো আমরা দেখেছি ২৪ আগস্টে। আমরা দেখতেছি, ভোগ করতেছে এখনো, যে একটা দেশ স্বাধীন হওয়ার পরে এতগুলো বছর, মানে তাই না, অর্ধ শতাব্দী পার হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, কিন্তু মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন কিন্তু এখনো সেই স্বপ্নই রয়ে গেছে। আমি যেন আব্দুল সালাম আপনার কথার রেশ ধরেই আবুল হাসান রুবেল আপনার কাছে একটু আসতে চাই। মানে খুব চমৎকার করে আসলে মোহাম্মদ আব্দুল সালাম বললেন যে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, এবং আমরা জানি যে সবাই এটা বলবে যে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের দেশে খোদ ইতিহাসই ষড়যন্ত্রের শিকার হয়ে যায়, ইতিহাস বিকৃত হয়, ইতিহাস গোপন করা হয়, যে কারণে আমরা দেখতে পাচ্ছিলাম এখন তারেক রহমান এবং তার পরিবারের যে তথ্যগুলো জানছিলাম সেটা গেল ১৫ বছর অনেকে জানেন নাই, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান সেটা কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে বলে দেওয়া হলো তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী, এমন একটা ন্যারেটিভ প্রচলিত হলো। এই যে ইতিহাসগুলোকে গোপন রাখা, বিকৃত করা, আপনার মনে হয় কিনা যদি এভাবে চলতে থাকে তাহলে ইতিহাস থেকে শিক্ষাটা নেবে কি করে তরুণরা? ধন্যবাদ। আমাদের দেশে যেটা হয়েছে, আসলে ইতিহাসকে একটা কারাগারে পরিণত করা হয়েছে। ইতিহাসের কারাগারে আমরা বন্দী হয়ে আছি। ইতিহাসটাকে আমাদের মুক্ত করতে হবে। ইতিহাসকে আসলে এই যে দখলবাজি থেকে মুক্ত করতে হবে। ইতিহাসের উপরে যে দখলবাজি চলছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জনেরা যেভাবে আসলে দখলবাজি করছে, তার থেকে আসলে ইতিহাসের চর্চা শুরু করতে হবে। ইতিহাসের চর্চার জায়গা থেকে আমাদের আসলে দিশাটা আমরা সবসময় খুঁজে পাবো। ইতিহাসকে খণ্ডিতভাবে, বিকৃতভাবে উপস্থাপন করে ইতিহাসকে এমনভাবে আসলে সামনে নিয়ে আসা হয়, যারাই ক্ষমতায় থাকেন, বিশেষত আমি বলবো যে ক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করেছেন আওয়ামী লীগ এবং তাদের বুদ্ধিজীবীরা, তারা যেমন একটা ন্যারেটিভ চালু করেছিলেন যে বঙ্গবন্ধু অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়ে এনেছিলেন।
কিন্তু প্রকৃত ঘটনা যদি আমরা দেখি, যে তাহলে প্রকৃত ঘটনার দিকে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আসলে জাতি যখন অনেক এগিয়ে গেছে তখনও কিন্তু আসলে তাদের নেতৃত্ব দোদুল্যমান ছিল, বরং জাতির চাপেই তারা যতটুকু এগিয়েছে ততটুকু এগোতে পেরেছে। ফলে এই সমস্ত জায়গায় যে সমস্ত তরুণরা ওই সময় মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছিলেন, আমার বাবাও তাদের ভেতরে একজন, আব্দুল সালামের মতো, তিনিও প্রায় কাছাকাছি বয়সেই যুক্ত হয়েছিলেন। এই তরুণদের আসলে তাদের তো আসলে পরবর্তীতে কাজই করতে দেওয়া হয় নাই ঠিক মতো। তাদেরকে যেভাবে আসলে আসলে পুরো জাতি গঠনে কাজে লাগানো যেত সেটা করতে পারতেন যারা রাজনৈতিক নেতৃত্ব, তারা সেটা করেননি। বরং তারা পুরনো আমলাতন্ত্র, পুরনো ব্যবস্থা, পুরনো সমস্ত কিছু, পাকিস্তানি আমলের সমস্ত ব্যবস্থাকেই হাজির করলেন নতুন বাংলাদেশে। নতুন বাংলাদেশে এইভাবে পুরনো ব্যবস্থাগুলো হাজির করার ফলে আমরা একটা ভূখণ্ড পেলাম, স্বাধীনতা পেলাম, কিন্তু আমাদের যা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে সমস্ত আকাঙ্ক্ষা নিয়ে এখানে মানুষ যুদ্ধ করলো, সেই সেগুলো জায়গাগুলো আসলে আমরা পূরণ হয়নি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমি সবশেষ মন্তব্যটা জনাব শামসুল আলম মিটন আপনার কাছ থেকে নিয়ে শেষ করব। সেটা হচ্ছে ইতিহাসের দখলবাজি, মানে এটা রূপকী করে। একদম ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর, কিন্তু আমি দুটো পার্টে বলি, জি 30 সেকেন্ড করে। প্রথমত, ইতিহাসবিদরা চর্চা করবে। রাজনীতিকদের কাজ হচ্ছে রাজনীতি করা, তাদের প্রচুর কাজ। তারা দয়া করে ইতিহাস চর্চা করতে আসবেন না, উৎসাহিতও করবেন না। বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয় গবেষণা কেন্দ্র বানাবেন না। তাহলে অ্যাটলিস্ট আগামী 50 বছরে আমরা এই বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারবো, সামনে এগোতে পারবো। যেটা সবচেয়ে বেশি উপকৃত হবেন রাজনীতিকরা, ঠান্ডা মাথায় সুন্দর করে দেশ চালাতে পারবেন। দরকার নাই তো আপনাদের এত লোড নেওয়ার। দ্বিতীয়ত হচ্ছে, ইতিহাস বিকৃত করতে করতে এমন অবস্থায় চলে গেছে, দেখুন আজকে 100 জনকে জিজ্ঞেস করুন বাংলাদেশের নামটা কোত্থেকে এসছে। বাংলাদেশ হচ্ছে ডাক নাম, বাংলাদেশের আসল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ইতিহাস এমনই পর্যায়ে গেছে যে এই নামটি মেজর জিয়াউর রহমান 26শে ডিসেম্বর অথবা মার্চ যে ঘোষণা করেছিলেন কালুঘাট থেকে, সেখানে প্রথম এই বাংলাদেশের পুরো নামটা উচ্চারণ করেছিলেন। আচ্ছা, সেই নামটিকে, সেই মানুষটি যিনি যুদ্ধ শুরু করেছিলেন, যিনি 9 মাস যুদ্ধ করেছেন, পরিবারকে শত্রুপক্ষের গান পয়েন্টে রেখেছিলেন, যুদ্ধে পরাজিত হলে তিনি, তার পরিবার, সকলেরই কী হতো আমরা জানি। যিনি এই নামটি দিয়েছিলেন, ইতিহাসের ওনার যে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে, এবং বাংলাদেশের আসল নাম দেওয়া, আপনারা জানেন আমাদের প্রত্যেকে এখানে যারা আছি, প্রত্যেকের নাম যিনি দিয়েছেন তাকে আমরা বিশেষ শ্রদ্ধার সঙ্গে, আমাদের মুরব্বীদের একজন, যাকে আমরা সারা জীবন মনে রাখি। মানুষের জীবনে যিনি যে গুরুত্বপূর্ণ, জাতির জীবনে তিনি তেমনি গুরুত্বপূর্ণ। এতই লয়াল ছিল, তিনি যুদ্ধ শেষ করে সামরিক চাকরিতে চলে গেছেন, কোনো মন্ত্রিত্ব কিছুই না। তো এই ইতিহাস নির্মাণ দয়া করে ইতিহাসবিদদেরকে দেন। সাংবাদিক এবং রাজনীতিক এই দুই পক্ষ ইতিহাস নির্মাণ থেকে দূরে থাকলে আল্লাহর রহমতে আগামী 5 দশকে আমরা ইতিহাসকে মুক্ত করতে পারবো। ধন্যবাদ। খুব চমৎকার এই মন্তব্য, এবং আপনার মন্তব্য দিয়ে আলাপটা শেষ করি। এবং অধ্যাপক পিথেল, আপনার মন্তব্য নিতে পারলে সত্যি খুব ভালো লাগতো, কিন্তু সময়টা একেবারেই নেই। এবং অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য।